পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। আপনাদের সাথে আছি আমি পুষি। তাকে করে না, কথা অব্দিও বলেন না। পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? নাকি সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, আম্মা বলো না। হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেয়, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছি, কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতা ছিঁড়ে গেল। সে দ্রুত খাবার শেষ করে হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল। সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। আটপাড়া মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা অন্ধকার তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভ কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসঙ্গে পড়তে বসে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মুরল বাড়ি অন্ধকারে তলিয়ে যায়। 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকল, আম্মা, আম্মা। হেমলতা ভেতরে ঘর থেকে বললেন, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢোকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। ওকে দিয়ে দেখে হানিফ এসেছে। লোকটা সম্পর্কে তার সৎ মামা। হানিফকে দেখে সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। হানিফ চেঁচিয়ে বলে, বুবু, বাড়ি অন্ধকার কেন? বাতিটাটি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ান। হানিফ দাঁত বের করে হাসল, বলল, আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেলেগুলা কই? ঘরে আছে, পড়াশোনা করে। এই অন্ধকারও পড়ে? অবাক হয়ে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়া অস্বস্তি হয় তার। তিনি প্রসঙ্গ এড়াতে বললেন, ওদের খাবার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামো, না তোমার সরাইখানাত যাইতে হইব? উচ্চারিত শেষ বাক্যে রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাবার জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা স্বাভাবিক সুরে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন ঝড়ো হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ সন্দেহবাদী মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু। আজই এই লুকোচুরি ফয়সালা করবেন তিনি। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছাতুরি করেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। রুদ্রশ্বাস কণ্ঠে বলে, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে। তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা, প্রেমা বিষময়ে হতবিম্বর। পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করে না, তাহলে এখন কেন এমন করছে? হেমলতা রুমে ঢুকতেই
পদ্মজা চুপসে গেল। পদ্মজা, আমার ঘরে আয়। মায়ের এমন কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায়। পূর্ণাপেমা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে। পদ্মজা ধুকধুকানি হৃদস্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। পদ্মজার পায়ের আঙ্গুল কেটে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীত আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উচ্চকণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস আমার থেকে? হানিফ কি করেছে? পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি সে কতটা খারাপ। তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকাচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা ভাত ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। লুটিয়ে পড়ল মায়ের পায়ে। বাড়িটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজা দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামে একজন সফল ব্যবসায়ী ছিলেন। 4 পুত্রের জন্মের পর তাদের জন্য 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। টগবগে 2 পুত্র 16 বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধে নিহত হয়। ছোট ছেলে 8 বছর বয়সে কলেরার রোগে মারা যায়। বাকি থাকে বড় ছেলে মুর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ির উত্তরাধিকারী মুর্শেদ। যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না, বাউন্ডুলে জীবন তার। স্ত্রী সন্তানের অধীনেই এই মোড়ল বাড়ি। তারাই বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি। বাড়ির পিছনে টলটলে জলের স্রোতস্বিনী। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো, মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আফা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালা লোকও এসেছিল। তাই হেমলতা শিকারি পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্না থমকে কথা বলতে পারছে না। হাত পা কাঁপছে। তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরেন। উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণাপেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই। পেছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। হেমলতা গলা উঁচিয়ে খেকিয়ে উঠলেন, কে কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারিত করল, আমি। চিরপরিচিত কণ্ঠটি চিনতে বিড়ম্বনা হলো না তার। তিনি দ্রুত পায়ে উঠানে ছুটে যান। গেটের পাশে নিথরের মতো পড়ে আছে মুর্শিদ মোড়ল। তার গায়ে শীতের চাদর। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ছে উদ্বেগ।
তিনি দুই হাতে মুর্শিদকে আঁকড়ে ধরেন। পদ্মজা পূর্ণা দৌড়ে এলো সাহায্য করতে। মুর্শিদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চড়া ফেলাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। তিন মা মেয়ে মুর্শিদকে ধরে ঘরে নিয়ে যায়। মুর্শিদ হুট করে বাড়ি ছাড়ে, হুট করেই বাড়ি ফেরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশীথে রাতে, কখনো কাঠফাটা রোদে। তার মনে পড়ে নিজ আলয়ের কথা, ফিরে আসে ক্ষিপ্ত ঘোড়ার মতো। মুর্শিদের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। তার অ্যাজমা ছিল, আবার ধূমপানেও আসক্ত। ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মুর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমিয়ে পড়েন। পূর্ণাপ্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার ঘরে ঝিম মেরে বসে আছে। তার চোখের দৃষ্টি জানালার বাইরে। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! সেই দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে থাকে পদ্মজা। ভাবছে, আম্মা এখনো আসে না কেন? সে আজ সব বলতে চায়। হৃদয়ের ক্ষত বয়ে বেড়ানো যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ান হেমলতা। হাতে থাকা হারিকেনের তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায়। হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসেন। পদ্মজা সবকিছু বলার জন্য তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ে। ভীষণ অস্বস্তি হচ্ছে। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স আর কতই হবে, 9 কি 10। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা। হানিফের সৌদি চলে যাবার উপলক্ষে রবিবারের এক সকালে নানার বাড়িতে সবাই দাওয়াত পড়ে। স্কুল মাঠেও সেদিন নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি। যখন ঘুম ভাঙল, আবিষ্কার করল বাড়িতে কেউ নেই। সেদিন মুর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতেই হেমলতা বাপের বাড়িতে ছিলেন না। বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্ম নাকি? পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। হানিফ লুলুপ দৃষ্টি। তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে বড্ড টানে, উপেক্ষা করতে পারে না। মিষ্টি সুরে হানিফ বলল, আয় আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেই দিন সেই মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন করে ওঠে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে, গা ঝিমঝিম করছে, ভয় হচ্ছে। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে, এদিকে আয়, তোর লগে গল্প করি। পদ্মজা কাছে যেতেই সংকোচ বোধ করছে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করে বলে, তুই জানস তুই যে সবার থাইক্কা বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মুচড়াতে থাকে কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে। তার কান্না পাচ্ছে, মাথা বনবন করছে। হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল, মুসরাস কেন রে সেরি, শান্তিমতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু। হানিফ 2 হাত শক্ত করে ধরে রাখছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না।
সে কাঁদো কাঁদো হয়ে বলল, মামা আমি চলে যাব। কই যাবি? মামার দ্বারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলছে। পদ্মজার কান্না আটকে রাখতে পারল না, হঠাৎ কেঁদে উঠল। বলল, ব্যথা পাচ্ছি মামা, বাড়ি যাব আমি। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। এই পর্যন্ত ছিল পদ্মজা গল্পের পর্ব 2। আপনাদের সাথে ছিলাম আমি পুষি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।